The Wild Swans at Cool. It's a poem. It's a poem by W.B. Yeats. And this poem was first published in 1917. The poem was first published in 1917, and the poem was later included in his 1919 collection. So the poem was first published in 1917, and later the poem was included in his 1919 collection. We will discuss about the collection later. This poem, it was written in autumn. The poem Wild Swans at Cool, the poem was written in autumn. So in which season was the poem written? The poem was written in autumn. The poem was written at Cool Park. I repeat, the poem was written at Cool Park. And it was the estate, that means it was the property. এটা কার estate ছিল? Estate of Lady Gregory. It was the estate of Lady Gregory. কোথায় উপস্থিত ছিল? এটা লোকেশনটা কোথায়? কাউন্টি গ্যালওয়ে। আর গ্যালওয়ে কাউন্টির কথা আমরা পড়ছি বা আগামী দিনে পড়বো রাইডার্স টু দ্য সিতে। So the poem was written in the season of autumn, and it was written at Cool Park, the estate of Lady Gregory in County Galway. আর কাউন্টি গ্যালওয়ে কোন দেশে অবস্থিত? It is located in the country যার নাম হচ্ছে আয়ারল্যান্ড। Yes or no? মনে রাখবে, this poem, it has 5 stanzas and each stanza consists of 6 lines. I repeat, the poem Wild Swans at Cool, it consists of 5 stanzas. এতে 5টা স্টেঞ্জা রয়েছে, আর প্রত্যেকটা স্টেঞ্জার মধ্যে রয়েছে 6টা করে লাইন, মানে 6 লাইনস ইন ইচ স্টেঞ্জা। প্রত্যেকটা স্টেঞ্জাতে 6টা করে লাইন রয়েছে, রাইট? The poem is written in এর রাইম স্কিমটা আমরা জেনে নেব। The rhyme scheme AB AB double C, the rhyme scheme. Okay, AB AB double C is the rhyme scheme. এই rhyme scheme এই কবিতাটা এগোতে থাকবে। কিছু কিছু লাইন আছে, some lines are written in iambic, some lines are written in iambic tetrameter, কিছু কিছু লাইন iambic tetrameter-এ আছে, আবার কিছু কিছু লাইন আছে iambic trimeter-এ। I repeat, some lines are written in iambic tetrameter, some lines are written in iambic trimeter. Iambic এই শব্দটা ল্যাটিন শব্দ iambus থেকে এসেছে। It consists of 2 syllables. It consists of 2 syllables. যার ফার্স্ট সিলেবলটা unaccented, যার ফার্স্ট সিলেবলটা unstressed, এবং সেকেন্ড সিলেবলটা accented বা সেকেন্ড সিলেবলটা stressed. Am I clear to everybody? তাহলে আমি কি বললাম? এর ফার্স্ট সিলেবলটা unaccented বা unstressed এবং সেকেন্ড সিলেবলটা accented বা stressed. iambic tetrameter মানে হলো প্রত্যেকটা লাইনে 8টা করে সিলেবল থাকবে। যদি 8টা সিলেবল থাকে তাহলেই টেট্রামিটার হবে। আর iambic trimeter মানে প্রত্যেকটা লাইনে 6টা করে সিলেবল থাকবে। তাহলে এই কবিতার মধ্যে ফ্লাকচুয়েট করছে, কিছু কিছু লাইন iambic trimeter, তার মানে কিছু কিছু লাইনে 6টা করে সিলেবল, আবার কিছু কিছু লাইন
আয়াম্বিক টেট্রামিটার তার মানে লাইনগুলোতে 8টা করে সিলেবেল রয়েছে, রাইট? আমি আবার বলছি, তোমরা জানো যে এখানে একটা 19 বছরের গ্যাপের কথা বলা রয়েছে, 19 ইয়ার্স গ্যাপ। ডব্লিউবি ইয়েটস এটা ওই টিন্টার নেবের মতো, এখানেও একটা ফার্স্ট ভিজিট আছে, এখানেও একটা সেকেন্ড ভিজিট আছে। এই সেকেন্ড ভিজিট এবং ফার্স্ট ভিজিটের মাঝে একটা ডাইকটমি আছে, একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে কিছু জিনিস বদলে গেছে, আবার কিছু জিনিস কিন্তু চেঞ্জলেস আছে। ফার্স্ট ভিজিট হয়েছে, আবার বলছি, ফার্স্ট ভিজিট হয়েছে 1897। W.B. Yeats conducted his first visit to Cool Park in the year 1897, and the second visit took place in the year 1916. First visit took place in the year 1897 and the next visit took place in 1916. Okay, so eventually there is a gap of 19 years between W.B. Yeats's first visit and his second visit. এই 19 বছর পরিবর্তনের মধ্যে, মানে এই 19টা বছরের মধ্য দিয়ে কি গেছে? W.B. Yeats, ঠিক আছে, তিনি আগে ছিলেন আর্লি 30s, এখন তিনি তার 50s এর মধ্যে পৌঁছে গেছে। W.B. Yeats lost the youthful vigor, তার যে ইউথফুল ভিগার ছিল সেই ইউথফুল ভিগার তিনি হারিয়েছেন। ওকে, একটা পলিটিক্যালি এবং পার্সোনালি একটা ডিস্টার্বড কন্ডিশনের মধ্যে রয়েছেন W.B. Yeats. He is in a very disturbed condition. তার ব্যক্তিগত সম্পর্ক মড গানের সাথে, মড গান, তার লং চেরিস্ট বিলাভড, এই সম্পর্ক কি হয়ে গেছে? এই সম্পর্ক সেপারেটেড হয়ে গেছে, এই সম্পর্ক ভেঙে গেছে। নাম্বার 1, ইসিওল্ট গান, তার সাথে সম্পর্ক ভেঙে গেছে। এবং মড গান যেভাবে পলিটিক্যালি একটা রেবেলিয়াস পার্সোনালিটি হয়ে গেছিলেন, একজন পলিটিক্যালি রেবেলিয়াস পার্সোনালিটি হয়ে গেছিলেন, এবং যেভাবে আইরিশ ইউথদেরকে ইনস্টিগেট করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রামের কথা বলছেন, W.B. Yeats এটা খুব একটা পছন্দ করছেন না। W.B. Yeats বলছেন, নো সেকেন্ড ট্রয়, আমি আর দ্বিতীয় ট্রোজান যুদ্ধ চাই না। এটা একটা পোয়েম রিটেন বাই W.B. Yeats, যে প্রথম ট্রোজান যুদ্ধ হয়েছিল হেলেনের জন্য, আমি আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় ট্রোজান যুদ্ধ চাই না মডগান তোমার জন্য। ওকে, তাহলে তিনি পলিটিক্যালি এবং পার্সোনালি ডিস্টার্ব ছিলেন, তার ইউথফুল ফিগার হ্যাজ বিন লস্ট এবং টাইম অফ ইউথ হ্যাজ বিন লস্ট। তিনি আগে তার 30s ছিলেন, এই মুহূর্তে তিনি তার 50s এর মধ্যে পৌঁছেছেন। অনেকটা সময় তার জীবনে পেরিয়ে গেছে, রাইট? কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট রয়েছে, পার্মানেন্ট রয়েছে, এবং সেটা কোনটা? এই রাজহাঁসগুলো, দ্য সোয়ানস। এই সোয়ানসকে বলা হচ্ছে ওয়াইল্ড। এই ওয়াইল্ড মানে হলো আনকন্ট্রোলেবল, এই ওয়াইল্ড মানে হলো টেমলেস, এই ওয়াইল্ড মানে হলো সামথিং দ্যাট ইজ আনম্যানেজেবল। এই ওয়াইল্ড মানে হলো যার মধ্যে রয়েছে দ্য বিউটি অফ নেচার, রাইট? তাহলে এই সোয়ানস, এদেরকে ওয়াইল্ড বলা হচ্ছে, কারণ এই সোয়ানসদের মধ্যে কি রয়েছে? আরো দুটো ওয়ার্ড অ্যাড করলে বোধহয় ভালো হতো, ফ্রিডম আর এনার্জি। কি রয়েছে? ফ্রিডম আর এনার্জি। তাহলে এই সোয়ানসরা আনকন্ট্রোলেবল, the swans are tameless, the swans are unmanageable, the swans have that nature's beauty, the swans enjoy the freedom, the swans are filled with energy,
তার জন্য এই সোয়ান্সদেরকে বলা হচ্ছে ওয়াইল্ড। Am I clear to you? So the poet, in his second visit, obviously, in his second visit, তিনি যখন দ্বিতীয়বারের জন্য কুল পার্কে গেছিলেন, the poet stands by the lake at Cool Park. কবি কোথায় দাঁড়িয়েছিলেন? The poet stands by the lake. লেকের পাশে দাঁড়িয়েছিলেন at Cool Park, right? এবং সেখানে দাঁড়িয়ে তিনি দেখছিলেন, he was observing 59 swans. সেখানে তিনি দাঁড়িয়ে দেখছিলেন 59টা সোয়ানকে। and he recalls the time of 19 years earlier. আর সেই মুহূর্তে তিনি 19 বছর আগের টাইমের কথা মনে করছেন এবং তিনি ফিল করছেন যে 19টা বছরের পরিবর্তনে আজকে তার জীবনের মধ্যে ঠিক কি ঘটনাটা ঘটেছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমরা এরপরে উইদাউট এনি ফার্দার ডিলে উই উইল স্টার্ট টু রিড দ্য পোয়েম। ওকে, দেখো যা যা এমসিকিউ আসবে তা টেক্সট বেসিস এমসিকিউ হবে। আমরা শুরু করছি স্ট্রেঞ্জা 1। The trees are in their autumnal beauty. Excuse me. The trees are in their autumnal beauty. এর মানে the trees of the cool park or the trees at the cool park. Line 1. এখানে আমরা গাছগুলোকে দেখলাম। কোথাকার গাছ? না, অবশ্যই কুল পার্কের গাছ। এবং এই কুল পার্কের গাছগুলোর মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি অটামের বিউটি। দেখো, আমরা জানি যে অটাম ইজ দ্য সিজন অফ লিফলেসনেস। অটাম ইজ দ্য সিজন অফ লাইফলেসনেস। অর্থাৎ অটাম এমন একটা টাইম যে টাইমে পাতা ঝরে যায়। অটাম এমন একটা টাইম যে টাইমের মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও বলা হচ্ছে যে অটামের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এই অটামের সৌন্দর্যটা কোনটা? এই অটামের সৌন্দর্যটা হচ্ছে দ্য ভাইব্রেন্ট কালার্স অফ অটাম। দ্য ভাইব্রেন্ট কালার্স অফ অটাম। গাছের পাতাগুলো যখন হলুদ হয়ে যায়, গাছের পাতাগুলো পড়ে যাওয়ার মুহূর্তে, সেই মুহূর্তেও কিন্তু আমরা কি দেখতে পাই? তার একটা আলাদা অ্যান্ড স্পেসিফিক রং আছে এবং সেই রংটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ। তাহলে এই অটাম বিউটি বলতে আমরা এটাকে অটামনাল বিউটি বলতে পারবো। এর মানে হলো দ্য ভাইব্রেন্ট কালার্স অফ দ্য সিজন অফ অটাম। তার মানে এই লাইনটার মানে আমরা বলতে পারবো দ্য ট্রিজ অফ দ্য কুল পার্ক, দ্য ট্রিজ অফ দ্য কুল পার্ক, এগুলো এই মুহূর্তে কি রয়েছে? এগুলো এই মুহূর্তে ডেকোরেটেড হয়ে রয়েছে। কি দিয়ে ডেকোরেটেড হয়ে রয়েছে? ডেকোরেটেড উইথ দ্য ভাইব্রেন্ট কালার্স অফ অটাম। I repeat, decorated with the vibrant colors of autumn. এরপরে এই লাইনটার সিম্বলিক জায়গা নিয়ে আমরা আলোচনা করব। The symbolic meaning of line 1. দেখো, অটাম এটা কিসের সিম্বল বলো তো? It symbolizes decline. It symbolizes the later stages of life. It symbolizes decline. It symbolizes the later stages of life. Right. একটা জিনিসকে বুঝবে, গাছটা, যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো কোথায় রয়েছে? এগুলো অটামে রয়েছে। অটামের আগের সিজনটার নাম কি? আগের সিজনটার নাম সামার। পারলে বুঝতে? পরের সিজনটার নাম কি? পরের সিজনটার নাম হচ্ছে উইন্টার। তাহলে সামার এটা কিসের সিম্বল? সিম্বল অফ লাইফ, সিম্বল অফ বিউটি,
symbol of bounty, symbol of attraction, symbol of everything that is colorful, right? The summer is a symbol of life, it's a symbol of beauty, it's a symbol of bounty, it's a symbol of attraction. তাহলে গাছগুলো কি তার সামারের বিউটির মধ্যে রয়েছে? The trees don't have that beauty of the summer. তাহলে গাছগুলোর মধ্যে কি রয়েছে? The trees have the beauty of autumn. দেখো, এই অটাম মানে কি? এর মধ্য থেকে ডিক্লাইন শুরু। অটাম ইন্ট্রোডিউসেস দ্য ডিক্লাইন, এবং তারপরে উইন্টার আসবে। আর উইন্টার মানে তোমরা জানো ওদের কন্টিনেন্টে আর্থ ইজ কভার্ড, পুরোপুরি যে দ্য বেড অফ আর্থ এটা মুড়ে যায়, এটাকে ঢাকা দিয়ে দেয় কে? না, অবশ্যই দ্য ব্ল্যাঙ্কেট অফ স্নো। দ্য ব্ল্যাঙ্কেট অফ স্নো, এত এক্সেসিভ স্নোফল হয় যে পুরো মাটিটা ঢাকা পড়ে যায়। ঠিক বলছি তো? এই গাছের জায়গাটাকে যদি আমরা বাদ দিয়ে এখানে যদি আমরা কবিকে ধরে নিই, কবিও কিন্তু কি হয়েছে, তিনিও তার ইউথটাকে হারিয়েছেন। তিনিও এই মুহূর্তে তিনি তার 30s এর মধ্যে দাঁড়িয়ে নেই। তিনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন? তিনি 50s এ দাঁড়িয়ে রয়েছে। এই যে 50s এ দাঁড়িয়ে থাকা, এর মানে কবিও তার অটামের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মানে আমরা এই লাইনটাকে বলতে পারবো, like the trees the poet also stands, like the trees, like the trees the poet also stands. ঠিক আছে, কবিও কোথায় দাঁড়িয়ে রয়েছেন? on his autumnal stage. The poet also stands on his autumnal stage. তিনিও তার অটামনাল স্টেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখলে অবাক হবে, এখানে টয়লাইটের কথা বলা রয়েছে। আবার দেখো, আমি টয়লাইটটা একটু পরে রয়েছে, বাট আমি একই সাথে বোঝাবো। এখানে আমরা এই শব্দটাকে নিয়ে নিলাম এবং সেই শব্দটা হচ্ছে টয়লাইট। দেখো, টয়লাইট মানে আমরা জানি ডাস্ক, মানে গোধূলি। আচ্ছা, গোধূলির আগের টাইমটা কি বলতো? আগের টাইমটা হচ্ছে দিন। গোধূলির পরের টাইমটা কি বলতো? পরের টাইমটা হচ্ছে রাত। তাই গোধূলি তিনটে ওয়ার্ড, একটা দিকে অটাম, একটা দিকে গাছগুলো, একটা দিকে কবি, একটা দিকে টাইমটা, যে টাইমটাকে আমরা কি হিসাবে দেখতে পেলাম? যে টাইমটা হচ্ছে টয়লাইট। টয়লাইটের যে টাইমটা, এই পুরো জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছে কোনটাকে? দ্য ট্রানজিশনাল ফেজকে। কোনটাকে ইন্ডিকেট করে দিচ্ছে? এটা ইন্ডিকেট করে দিচ্ছে একটা ট্রানজিশনাল ফেজকে, রাইট? তাহলে আমরা প্রথম লাইনটা পড়লাম, আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম দ্য ট্রিজ হ্যাভ অটামনাল বিউটি। আমরা এরপরে এই বিউটি ওয়ার্ডটার উপর এমফাসাইজ করব। উই জাস্ট ওয়ান্ট টু এমফাসাইজ অন দ্য ওয়ার্ড বিউটি। We need to focus, we need to emphasize on the word beauty. We must understand. দেখো, অটামকে আমরা কি বললাম? যে অটাম ইজ এ সিজন অফ লিফলেসনেস, অটাম ইজ এ সিজন অফ লাইফলেসনেস। অটাম এমন একটা টাইম যে টাইমের মধ্যে গাছে পাতা থাকে না, ঠিক আছে? অথচ কবি তিনি এই কথাটা বলে আজকে পোয়েমটা শুরু করলেন যে কুল পার্কে যে গাছগুলো রয়েছে সে গাছগুলোর মধ্যে একটা অটামনাল বিউটি রয়েছে। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট দ্য বিউটি অফ নেচার এন্ডিওরস। ইট মিনস দ্যাট দ্য বিউটি অফ নেচার endures despite the change, despite the change of the season. অর্থাৎ প্রকৃতির পরিবর্তন হয়, প্রকৃতির পরিবর্তন হয়, বাট মানে এখানে প্রকৃতির পরিবর্তন বলতে আমি বলতে চাইছি সিজনাল চেঞ্জ। সিজনাল চেঞ্জ এগুলো চলতে থাকে। সামারের সময় নেচার ইজ এক্সট্রিমলি বিউটিফুল, অটামের সময় লেস বিউটিফুল, উইন্টারের সময় নো লঙ্গার বিউটিফুল,
স্প্রিং এর সময় এক্সট্রিমলি বিউটিফুল। এরকম করে ওদের দেশে ওদের ক্লাইমেটে এই চেঞ্জেস গুলো চলতে থাকে, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির একটা অদ্ভুত রকমের সৌন্দর্য রয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম লাইন শেষ করলাম এবং সেই লাইনের মধ্যে আমরা পড়লাম যে গাছগুলো, তার মানে এই কবিতার শুরুতে আমরা দেখতে পেলাম প্রথম লাইন, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, that means the trees are in their autumnal beauty, so the trees look vibrant in the time of the season of autumn, and the woodland paths are extremely dry, that means the forest paths are dry because of the scarcity of rain or because of the lackness of rain. And I'm telling you that the condition of the trees, the condition of the paths, everything, that embodies the psychological condition of the poet, the emotional condition of the poet. Am I clear to everybody? Now, under the October twilight, so this is the time of the month of October. This is the month of October. This is the month of October, and more particularly the time of twilight, Godhuli. October মাস গোধূলি বেলা, October মাস গোধূলি বেলা. The water, here water refers to the water of the lake of Cool Park, right? Here water refers to the water of the lake of Cool Park. So the lake at Cool Park, that reflects the still sky, it means the calm surface of the sky, the peaceful surface of the sky, Shanto Akas, the still sky indicates that the sky is almost cloudless. Yes or no? There is not at all the presence of the clouds in the sky. There is not at all the presence of the clouds in the sky, because the presence of the clouds in the sky indicates the forthcoming rain. It indicates the forthcoming rain. And the woodland paths which are considered to be dry, it indicates that there is no longer the presence of the rain, and that is why the sky is called clear, right? বলছে অক্টোবর মাস এবং যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে টয়লাইট, গোধূলি বেলা, অক্টোবর মাস। কুল পার্কের জল, it mirrors, that means it reflects, আবার বলছি, it reflects the still sky. দেখো, আকাশটা যদি শান্ত হয় আর কুল পার্কের জলের উপর যদি প্রচন্ড ভাবে ঢেউ চলতে থাকে, কুল পার্কের জলের পক্ষে সম্ভব হবে না আকাশের ওই সৌন্দর্যটাকে রিপ্রেজেন্ট করা। তাহলে আমরা কি বলতে পারবো? যে দ্য লেক at Cool Park, I repeat, the lake at Cool Park, এটা কি করছে? এটা রিফ্লেক্ট করছে। কোনটাকে রিফ্লেক্ট করছে? আকাশটাকে। কখন? না, ডিউরিং দ্য টয়লাইট, of an October, during the twilight of an October evening. তার মানে এটাকে আমরা একটা অক্টোবর ইভিনিং বলতে পারবো। সেই অক্টোবর ইভিনিং এর টয়লাইটের মুহূর্তে কুল পার্কের যে লেক আছে, এটা রিফ্লেক্ট করছে আকাশকে। ব্যাপারটা বোঝা যাচ্ছে?
দেখো আমি বারবার বলছি এই টয়লাইটটা কিন্তু খুব সিম্বলিক। দ্য টয়লাইট ইজ সিম্বলিক। আমি ওই একটাই ওয়ার্ড বলবো যে ওয়ার্ডটা আমি আগের বারেও বলেছিলাম। দ্য টয়লাইট রিপ্রেজেন্টস আ লিমিনাল টাইম। ইট রিপ্রেজেন্টস হোয়াট? ইট রিপ্রেজেন্টস আ লিমিনাল টাইম। লিমিনাল টাইম কেন বললাম? ইটস আ টাইম বিটুইন ডে and night. It's a liminal time. It's a time between day and night. Yes or no? তাহলে যদি আমরা এই সিজনের পার্সপেক্টিভ থেকে দেখি, অক্টোবর, যদি আমরা সিজনের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে অক্টোবরের এই যে টাইমটা, এই টাইমটাও কিন্তু সামার আর উইন্টারের মাঝে রয়েছে, ইন বিটুইন সামার অ্যান্ড উইন্টার। এই টয়লাইটের মাঝে, টয়লাইটের একটা সিজনগত মানে অটাম চলে আসছে, সিম্বলিক মিনিং অটাম চলে আসছে। কি বলছি বোঝা যাচ্ছে? আবার যদি এই টয়লাইট বা অক্টোবর মাস বা গাছ বা পাতা বা কুল পার্কের এই রাস্তা, এই সব কিছুকে তুমি পোয়েটের মেটাফোর হিসাবে কনসিডার করো, তাহলে তুমি এই অক্টোবর টয়লাইটকে এটা বলতে পারো দ্য মিডল এজ। কি বলতে পারো? দ্য মিডল এজ অফ দ্য পোয়েট। এটা কোনটাকে ইন্ডিকেট করে দিচ্ছে? দ্য মিডল এজ অফ দ্য পোয়েট, which is called a transitional, which is called a transitional phase। এটাকে আমরা একটা ট্রানজিশনাল ফেজ বলতে পারবো। Am I clear to everybody? iambic tetrameter-এ লেখা হচ্ছে লাইনটা। It mirrors a still sky, that means it reflects the sky। তুমি যদি বলো স্যার স্টিল স্কাই, এই কথাটার মানে কি? এই কথাটার মানে দেখো, পিসফুল আকাশ তো আমি বললাম, কাম এন্ড কুল আকাশ তো বললাম। এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে দ্য স্টিল অ্যান্ড দ্য ক্লাউডলেস, দ্য স্টিল অ্যান্ড দ্য ক্লাউডলেস স্কাই। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম কবি বর্ণনা করছেন প্রকৃতির, কুল পার্কের প্রকৃতির গাছগুলো, দ্য ট্রিজ appear vibrant in their autumnal beauty. Number two, the woodland paths are dry because of the absence of rain. Number three, the water of the cool lake that reflects a still sky. And I explain that the sky is called still because of the absence of cloud. Had there been the presence of cloud, the atmosphere could be turbulent, disturbing, and believe me, neither the water could reflect, nor could the poet ever see the presence of such a beauty of the lake park, obviously at the time of twilight. চলো পরের লাইন। Upon the brimming water, brimming, it means overflowing। It means what? It means overflowing, brimming water among the stones। Try to understand। কুল যে পার্কটা রয়েছে, কুল পার্কের যে জল, এটা জল, এবং এই কুল পার্কটার এরকম করে এটা বানানো, চারপাশে কি রয়েছে? চারপাশে পাথর দেওয়া রয়েছে, এরকম এরকম করে চারপাশে পাথর দেওয়া রয়েছে। এখন এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলোর গায়ে জল ভেসে উঠছে। তার মানে দ্য লেক ইজ ফুল। আমরা কি বলতে পারবো? লেকটা পরিপূর্ণ। নাম্বার টু, ঠিক আছে, এই যে পাথরগুলো আছে, দ্য স্টোনস আর সাবমার্জড ইনসাইড দ্য ওয়াটার। জলের নিচে এই পাথরগুলো ডুবে গেছে। হ্যাঁ, কিছু পাথর তো পাড়ে ভেসে থাকবে,
ব্যাপারটা বোঝা গেছে? তার মানে তুমি একটা দিকে দেখো, আচ্ছা এই জলে কারা আছে? এই জলে সোয়ান্সরা রয়েছে। এই জলে কারা রয়েছে? এই জলে সোয়ান্সরা রয়েছে। তাহলে সোয়ান্সরা যেখানে রয়েছে সেই জায়গাটা জলে পরিপূর্ণ। আর ঠিক আরেকটা দিকে তুমি পোয়েটকে দেখো। পোয়েট কোথায় রয়েছেন? রাস্তায় রয়েছেন। পোয়েট কোথায় রয়েছেন? রাস্তায় রয়েছেন। ঠিক আছে, কেমন রাস্তা? যে রাস্তা কিন্তু ড্রাই। আবার বলছি, পোয়েট কোথায় রয়েছেন? পোয়েট রাস্তায় রয়েছেন, রাস্তা কিন্তু ড্রাই। সেখানে কি আলো, মানে সেখানে কি জল আছে? উত্তর হচ্ছে জল নেই। তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? অ্যাবসেন্স অফ ওয়াটার। কি বলতে পারবো? অ্যাবসেন্স অফ ওয়াটার। তার মানে এই ওয়াটার মানে কি? শুধুমাত্র তো জল নয়, এর মানে লাইফ, এর মানে ভাইটালিটি, এর মানে ভাইভাসিটি, এর মানে অ্যাবান্ডেন্সি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ এই যে পাথরগুলো আছে এবং চারপাশে জল আছে, এর মধ্যে অদ্ভুত রকমের প্রাণ আছে, একটা প্রাণবন্ত ব্যাপার রয়েছে। কিন্তু এই জল একদিকে রয়েছে এবং তার আরেক পাশে কি রয়েছে? আরেক পাশে এই রাস্তা রয়েছে এবং সেই রাস্তাগুলো ড্রাই। তুমি একটা জিনিসকে বুঝে উঠতে পারছো না যে কবি কি সুন্দরভাবে সেই সুন্দর জায়গাটাকে বর্ণনা করলেন যেখানে সোয়ান্স গুলো রয়েছে। সোয়ান্স গুলো যেখানে রয়েছে সেখানটা জলে পরিপূর্ণ। সেখানে পাথরগুলোকে অবধি জল ধুয়ে দিচ্ছে। আর সেখানে একটা অড পিকুইলিয়ার অ্যাবসার্ড নাম্বার 59টা সোয়ান সেখানে ভেসে বেড়াচ্ছে। 59 সোয়ান্স সেখানে ভেসে বেড়াচ্ছে। কোথায় ভেসে বেড়াচ্ছে বলো? এই জলের উপর। কতটা জল রয়েছে? ব্রিমিং। আমরা একটা কথা বলি, ফুল টু দ্য ব্রিম। এই ব্রিম মানে হলো কিনারা, এই ব্রিম মানে হলো একদম সারফেস। তাই ব্রিম বলতে আমরা কি বলছি? সারফেস, উপরিভাগ। ব্রিম মানে আমরা এজ বলতে পারবো। ব্রিম বলতে আমরা সবচেয়ে উঁচু এই জায়গাটাকে ব্রিম বলে বলতে পারবো। ইয়েস অর নো? তাহলে একটা জিনিসকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। ওয়ান থিং এভরিবডি মাস্ট আন্ডারস্ট্যান্ড, যে সোয়ান্স গুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রাচুর্য রয়েছে, আর কবি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে অভাব রয়েছে। তাই সোয়ান্সদের মধ্যে রয়েছে দ্য ইথারিয়াল বিউটি, দ্য ইটার্নাল লাইফ, দ্য ইটার্নাল ভিগার, দ্য পার্মানেন্ট ভাইভাসিটি। আর কবির মধ্যে রয়েছে সেই ক্ষণস্থায়িত্ব, দ্য ট্রানজিটরিনেস, দ্য টেম্পোরারিনেস। ঠিক আছে? ওই যে বললাম তিনি তার মিডিল এজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তিনিও তার অটামের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বোঝা যাচ্ছে কন্ট্রাস্টটা কিভাবে তৈরি হচ্ছে? এরপরে আমরা আসছি এই 59 সোয়ান্স, এই নাম্বারটার সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্স অফ দ্য নাম্বার, সিগনিফিক্যান্স অফ দ্য নাম্বার 59। 59টা সোয়ানকে আমরা দেখতে পেলাম। So there are 59 swans, and these 59 swans have been paddling, have been swimming, have been floating. কোথায়? Across the water of the lake of the cool park, বা across the cool lake, বা through the cool lake. দেখো, WB Yeats এই 59, এই সংখ্যাটাকে আমরা একটা অড সংখ্যা বলতে পারি। এই সংখ্যাটাকে আমরা একটা স্ট্রেঞ্জ সংখ্যা বলতে পারি। এটাকে আমরা আনফ্যামিলিয়ার সংখ্যা বলতে পারি। বোঝা গেছে? তিনি কাউন্ট করলেন এবং কাউন্ট করে বললেন যে 59টা সোয়ান আছে। এই 59-এর সিগনিফিক্যান্স বলার আগে আমি একটা ছবি আঁকছি। এটা একটা পাহাড়, এখানে গাছ আছে, এখানে গাছ আছে, এরকম করে গাছ হচ্ছে 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 হচ্ছে। এই জায়গাতে একটা খাদ আছে এবং তারপরে এখানে শুধু আগাছা আছে, অথচ এখানে শাল, পাইন সব লম্বা লম্বা বড় বড় গাছ। তুমি
ক্লাইম করছো এই মাউন্টেনে, এই হিলে, হঠাৎ করে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছো এবং তারপরেও তুমি এইদিকে যখন ডিসেন্ড করছো তখন তোমার মনে হচ্ছে এই পুরোটা গাছ থাকলে ভালো হতো। আমাদেরও মন বলছে 60টা সোয়ান থাকলে ভালো হতো, আমাদেরও মন বলছে 60টা সোয়ান থাকলে ভালো হতো। কিন্তু এই 59 সোয়ানস ইন্ডিকেট করে, কোনটাকে ইন্ডিকেট করে? ইমপারফেক্ট বিউটি অফ নেচার। বুঝতে পারছো? প্রকৃতি কিন্তু বিয়ে বাড়ির মতো সাজে না। বিয়ে বাড়িতে যখন কোনো মেকআপ আর্টিস্ট একজন ব্রাইডকে সাজান, তখন তার কি মনে হয় যে চলো আমি মুখের বাঁ দিকটাকে আমি হোয়াইটনার দিচ্ছি, ডান দিকটায় দেব না মুখের? এরকমটা নয়, তিনি কিন্তু পুরো মুখটাকেই সাজান, তিনি কিন্তু পুরোপুরি সাজান। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু প্রকৃতির মধ্যে কি রয়েছে জানো তো? প্রকৃতির মধ্যে রয়েছে ইমপারফেক্ট বিউটি। প্রকৃতি মানে কিন্তু এরকম জিনিসটা নয় যে ন্যাচারাল, তার মধ্যে তুমি পারফেকশন খুঁজে পাবে না, তার মধ্যে খুঁজে পাবে ইমপারফেকশন। আর যেটা আর্টিফিশিয়াল তার মধ্যে পারফেকশন খুঁজে পাবে। তাই আর্টিফিশিয়াল জিনিস সবচেয়ে অ্যাট্রাকটিভ, আর ন্যাচারাল জিনিস লেস অ্যাট্রাকটিভ। বোঝাতে পারছি আমি? দেখো, তাই 59 সোয়ান্স এর ফার্স্ট এক্সপ্লেনেশন আমি বললাম, এই 59 সোয়ান্স ইন্ডিকেট করে দ্য ইমপারফেক্ট বিউটি অফ নেচারকে। অনেকেই বলেন যে 59কে আমরা এভাবে ধরতে পারি 58+1, 58কে আমরা এভাবে ধরতে পারি 29×2+1। বুঝতে পারছো? এর মানে 29টা জোড়া সোয়ান্স রয়েছে। বুঝতে পারছো? মানে 29 কাপলস রয়েছে, 29 জোড়া, ঠিক আছে? আর একটা সোয়ান খালি সিঙ্গেল আছে, প্রচন্ড ব্যাচেলার, প্রচন্ড সিঙ্গেল। একটা সোয়ান, সে কিন্তু একা ফ্লোট করে যাচ্ছে। ডব্লিউবি ইয়েটস তিনি নিজেকে ওই সিঙ্গেল সোয়ানটার সাথে রিলেট করে দিচ্ছেন, কারণ তিনি ছিলেন, ডব্লিউবি ইয়েটস ছিলেন লাইফ লং ব্যাচেলার। তিনি ছিলেন লাইফ লং ব্যাচেলার। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম আমি? টোটাল 59টা সোয়ান আমরা দেখতে পেলাম, তাতে 58টা সোয়ান আছে জোড়ায় জোড়ায়, আর একটা সোয়ানকে আমরা বিজোড় বলতে পারি। আমি জানি না, আরে ভাই তুই উড়ে যা, আমি হলে উড়ে যেতাম। তো যাই হোক, এ উড়ছে না, ও তা সত্ত্বেও সেখানে ওদের সাথেই ভেসে বেড়াচ্ছে, বোধহয় গান গাইবে। ঠিক আছে, বড় একা একা লাগে এরকম কোনো গান গাইতে পারে, আই ডোন্ট নো। তো চলো, এখানে আমরা দেখলাম 59টা সোয়ান ভেসে বেড়াচ্ছে এই পুরো জলের উপরে। সুতরাং কি বললাম, পুরো প্রথম স্টেঞ্জাটাকে যদি আমরা একটু তাকিয়ে নিই, তাহলে আমরা বলতে পারবো দ্য ফার্স্ট লাইন, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, দ্যাট মিনস দ্য ট্রিজ are in their autumnal beauty. So the trees at Cool Park are adorned with, are decorated with the vibrant colors of the season of autumn. In the next line, we understand, we come across that the forest paths are dry, likely due to the absence of rain, or because of the absence of rain, the woodland paths are dry. Line number 3, আমি শুধু অ্যাপারেন্ট মিনিংটাকে বলছি। The lake at Cool Park, it reflects the sky. The lake at Cool Park, it reflects the sky during the twilight of an October evening. During the time of twilight, অবশ্যই অক্টোবর মাসে ওই কুল পার্কের জল পরিষ্কার আকাশকে প্রতিফলিত করছে
এর দ্বারা আমরা দুটো জিনিস বুঝতে পারি, জলটাও পরিষ্কার আর আকাশটাও পরিষ্কার। বোঝা গেছে? তাই জলের উপর আকাশের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আর নাম্বার টু, আমরা আরেকটা জিনিসকে বুঝতে পারলাম, এবং সেটা কি বলতো, যে কুল পার্কের যে জলটা রয়েছে সেই জলের মধ্যেও একটা ট্রান্সপারেন্ট ব্যাপার রয়েছে, এবং সেটাও একটা পিসফুল কন্ডিশনের মধ্যে রয়েছে। শেষ দুটো লাইনের মধ্যে আমরা দেখলাম, দ্য লেক অ্যাট কুল পার্ক, দ্য লেক অ্যাট কুল পার্ক ইজ ফুল, ইট ইজ ফুল, ফুল টু দ্য ব্রিম। অর্থাৎ এখানে জল কানায় কানায় পরিপূর্ণ। এতটা জল আছে লেক পার্কের মধ্যে, মনে হচ্ছে যেন পাহাড় মানে পাথরগুলোকে পুরোপুরিভাবে ডুবিয়ে দিচ্ছে লেক পার্কের কানায় কানায় থাকা জল। এবং সেখানে ডব্লিউবি ইয়ার্স ডিসকভার করলেন দ্য প্রেজেন্স অফ 59 সোয়ানস। ডব্লিউবি ইয়ার্স কোনটাকে ডিসকভার করলেন? দ্য প্রেজেন্স অফ 59 সোয়ানস। চলো, সিম্বলিক মানে আর আমি নতুন করে বললাম না, এতক্ষণ ধরে লিটারাল অ্যান্ড সিম্বলিক দুটো জায়গাকে আমরা টেনে নিয়ে গেলাম। হেডিং দেবে স্ট্রেঞ্জার টু। স্ট্রেঞ্জার টুতে আমরা দেখতে পেলাম সেই 19 বছরের যে গ্যাপ, তার কথা এই জায়গার মধ্যে ডব্লিউবি ইয়ার্স বলছেন। ডব্লিউবি ইয়ার্স বলছেন, ইট হ্যাজ বিন 19 years since the speaker or since he first counted the number of swans. বোঝা গেছে? অর্থাৎ আজ থেকে 19 বছর আগে একবার তিনি গুনেছিলেন, আর তারপরে আজকে তিনি গুনছেন। দিস ইজ দ্য 19th autumn he has experienced at কুল পার্ক। 19 বছরের একটা গ্যাপ রয়েছে। এই লাইনটাকে বুঝতে হলে তোমাকে আবার সেই দুটো ওয়ার্ড লিখতে হবে, ফার্স্ট ভিজিট আর সেকেন্ড ভিজিট। ফার্স্ট ভিজিট টু কুল পার্ক আর সেকেন্ড ভিজিট টু কুল পার্ক, রাইট? ফার্স্ট ভিজিট টু কুল পার্ক আর সেকেন্ড ভিজিট টু কুল পার্ক। ভালো করে বুঝবে। আমি আবার বলছি, প্রথম যে ভিজিটটা তিনি করছেন সেটা 1897, দ্বিতীয় যে ভিজিটটা করছেন সেটা 1916। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম গ্যাপ অফ 19 years, গ্যাপ অফ 19 years। ওকে, এই 19 years এর গ্যাপ, এটার মাধ্যমে স্পিকার তার মানে বোঝাচ্ছেন যে তিনি কিভাবে আস্তে আস্তে একটু একটু করে এজোল্ড হয়ে গেছেন, কিভাবে একটু একটু করে তিনি ডিভাইটালাইজড হয়ে গেছেন। এই আইডিয়াটাকে স্পিকার এই জায়গার মধ্যে এক্সপ্লেন করলেন। বললেন, 19th autumn has come upon me since I first made my count। ভালো করে বুঝবে। তার মানে he counted the swans, he first, লাইনের পাশে ছোট্ট করে নোট নেবে, he first counted the swans for the first time, in 1897। He first counted the swans for the first time in 1897। আমি প্রথমবার গুনেছিলাম আজ থেকে 19 বছর আগে, আর আজকে আমি 1916তে এখানে এসে দাঁড়িয়েছি। তাই 1916 এই অটামটা হলো আমার 19তম অটাম। দ্য অটাম অফ 1916 is his 19th autumn। কি বললাম মনে থাকবে?
He first counted the swans for the first time in 1897. আর এই autumn of 1916 is his 19th autumn. এটাকে আমরা তার 19th autumn বলতে পারবো। আমি দেখেছি এদেরকে, I saw, আমি আগেও দেখেছি। বলছে before I had well finished মানে before the speaker could finish counting the number of swans. Before the speaker, আমরা লাইনটাকে এভাবে একটু লিখে নিতে পারি, before the speaker could finish counting the number of swans, before the speaker could finish counting the number of swans, something interrupted him. Something interrupted him. কোনো কিছু যেন তাকে ইন্টারাপ্ট করে দিল। Something interrupted him. কি ইন্টারাপ্ট করলো সেটা আমি পরের লাইনে পড়ছি। তাহলে দেখো এই যে তিনটে লাইন আমরা পড়লাম, এই তিনটে লাইন খুব কিন্তু ইজি লাইন। এই তিনটে লাইনের মধ্যে তার প্রথমবার কুল পার্কে আসা এবং দ্বিতীয়বার কুল পার্কে আসা, তার মাঝে যে 19 বছরের গ্যাপ, সেই গ্যাপের কথা ডব্লিউ.বি. ইয়েটস বললেন। তিনি বললেন আমি প্রথমবার গুনেছিলাম আজ থেকে 19 বছর আগে, তারপরে আজকে আমি গুনলাম, কিন্তু আমি এই গোনাটা ভালোভাবে শেষ করার আগে, অর্থাৎ I was counting the number of the swans, something interrupted him. অর্থাৎ আমি গুনছিলাম, I first made my count when I saw the swans. When I saw the swans, I started to count the swans, but before I had finished the act of counting, before I had finished the act of counting, অর্থাৎ গোনার কাজটা শেষ করার আগে, all, that means all the swans, সমস্ত সোয়ানগুলো আমাদের মতো নয় যে চলো আমাদেরকে গুনছে, আমাদের ছবি তুলছে, তাহলে একটু দাঁড়িয়ে যায়, এরকম নয়। এরা ওয়াইল্ড, এরা আনকন্ট্রোলেবল। তাই আমার গোনার কাজটা এখনো শেষ হয়নি। আমার গোনার কাজ শেষ হওয়ার আগে যতগুলো সোয়ান্স ছিল, এই সব কটা সোয়ান্স কি করে দিল, এই সব কটা সোয়ান্স অল সাডেনলি মাউন্ট, তার মানে all the swans suddenly took flight. All the swans suddenly took flight. সমস্ত সোয়ানগুলো ফ্লাইট নিয়ে নিল, মানে উড়ে দিল। এই ফ্লাইটটা কোনটাকে ইন্ডিকেট করে? এই জায়গাটাতে আমরা সিম্বলিক মিনিং এ যাব। Here in this line we will try to explain the symbolic significance of the line. তাহলে কি হলো, আমি গুনতে চাইছিলাম, বাট আমি আমার কাউন্টিং শেষ করতে পারিনি। হঠাৎ করে কি করলো, এই সোয়ান্স গুলো, অল দ্য সোয়ান্স সাডেনলি টুক ফ্লাইট। তাহলে আমরা কি দেখতে পেলাম, দ্য সোয়ান্সেস যে অ্যাব্রাপ্ট ফ্লাইট আছে, দ্য সোয়ান্সেস অ্যাব্রাপ্ট ফ্লাইট সিম্বলাইজেস, এটা কোনটাকে সিম্বলাইজ করে? ফ্রিডম। ওরা চেন্ড নয়, ওরা বক্সড আপ নয়, ওরা কনফাইন্ড নয়। তাই সোয়ান্সদের অ্যাব্রাপ্ট ফ্লাইট, এটা অ্যাব্রাপ্ট ফ্লাইট মানে সাডেন ফ্লাইট, এটা সিম্বলাইজ করে ফ্রিডমকে, এটা সিম্বলাইজ করে ভাইটালিটিকে, and the tameless energy, and the tameless energy of nature. আর সর্বোপরি এই যে কোয়ালিটি গুলো সোয়ান্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু এই কোয়ালিটিগুলো কার মধ্যে নেই? এই কোয়ালিটিগুলো পোয়েটের মধ্যে নেই। পোয়েট ব্যতি রেখে যদি তুমি তাকে স্পিকার হিসেবে কনসিডার করো, তাহলে এই কোয়ালিটিগুলো স্পিকারের মধ্যে নেই। তাহলে আমরা কি দেখতে পেলাম? The swan's abrupt flight symbolizes freedom. It symbolizes vitality. It symbolizes the untamed energy of nature. হঠাৎ করে বেশ ছিল সোয়ান্স গুলো, হঠাৎ করে উড়ে গেল। বলছে and scatter, ছড়িয়ে ছিটিয়ে গেল, scatter here and there. হুইলিং, এই হুইলিং মানে চাকার মতো করে উড়ছে। তুমি বলতেই পারো ইন আ সার্কুলার ওয়ে, ইন এ সার্কুলার ওয়ে, বৃত্তাকৃতিতে, বৃত্তাকৃতিতে উড়ছে। তার মানে আমরা এক কথায় বলতে পারবো পরের লাইনকে, the swans fly in circles. Excuse me, the swans fly in circles. The swans are forming, the swans are forming irregular, broken patterns in the patterns, patterns in the sky. I repeat, the swans fly in circle, the swans fly in circles, the swans are forming irregular, broken patterns in the sky. আমি যেহেতু লাইনটাকে লিখানোর ছিল তাই পুরো লাইনটাকে বলে দিলাম। এরপরে এই লাইনটার সিগনিফিকেন্সে আমরা যাব। হচ্ছে গ্রেট ব্রোকেন রিংস, ভালো করে বুঝবে। এখানে গ্রেট মানে বিশাল, ম্যাসিভ, বড়। ওকে, দেখো জিনিসটাকে বলি রিং। রিং মানে আমরা জানি আংটি। আংটি এরকম দেখতে হয়, এরকম গোল সার্কেলের মতো দেখতে হয়, রাইট? ধরো এগুলো হচ্ছে সোয়ান পাখি। ওকে, দেখো একটা মোটামুটি বৃত্ত তৈরি করেছে, করছে কিনা? কিন্তু দেখবে পুরোটা কিন্তু বৃত্ত থাকে না। এরপরে এরকম এরকম করে একটা মহাকাশে ওরা জ্যামিতি শেখাবে, এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, সোয়ান্স গুলো থাকে এরকম করে পরপর পরপর থাকলো তো অর্ধবৃত্তের মতো থাকে, মানে রিং শেপ থাকে। অলমোস্ট এটাকে আমরা রিং শেপেই বলতে পারবো। রিং তো একটা শেপের নাম, তাহলে এটাকে আমরা রিং শেপ বলতে পারবো। কিন্তু দেখা যায় যে রিং শেপ বটে কিন্তু ভাঙা, তো এটাকে আমরা বলতে পারবো ব্রোকেন রিং শেপ। আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ব্রোকেন রিং শেপ। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই যে সোয়ান্স গুলো আছে, দ্য সোয়ান্স ফ্লাই ইন সার্কেলস। আরেকবার, দ্য সোয়ান্স ফ্লাই ইন সার্কেলস, এরা বৃত্তাকৃতিতে উড়ছে, এরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। হুইলিং ওয়ার্ডার মানে বৃত্তাকৃতিতে ওড়া, স্কেটার মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং এরা কি তৈরি করছে? এরা তৈরি করছে গ্রেট ব্রোকেন রিংস। শুধু ব্রোকেন রিংস নয়, গ্রেট ব্রোকেন রিংস। আচ্ছা, ব্রোকেন রিংস কেন বলো? দ্য সার্কুলার শেপ produced by the swans while flying in the sky, while flying in the sky seems to be broken at the end, seems to be broken at the end. আবার বলছি, লাইনটাকে বুঝবে। The circular shape produced by the swans while flying in the sky seems to be broken at the end. The circular shape produced by the swans while flying in the sky seems to be broken at the end. অর্থাৎ যে সার্কুলার শেপ তৈরি করেছে সোয়ান গুলো আকাশে ওড়ার সময়, এটা মনে হচ্ছে
যেন কোনো একটা জায়গায় এটা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? কারণ কি বললাম, পাখিগুলো তো উড়ছে, অলমোস্ট একটা বৃত্ত তৈরি করেছে, একটা সার্টেন জায়গাতে মনে হচ্ছে যেন এই বৃত্তটা ভাঙা রয়েছে। চলো, বলছে ওরা আকাশে উড়তে লাগছে, আমি গুনছিলাম, আই ওয়াজ কাউন্টিং দেম, বাট আই ওয়াজ নট এবল টু কমপ্লিট দ্য অ্যাক্ট অফ কাউন্টিং। বিফোর কমপ্লিটিং দ্য অ্যাক্ট অফ কাউন্টিং, এই অ্যাক্ট অফ কাউন্টিং কমপ্লিট করার আগেই all the swans started to fly. সমস্ত সোয়ান্স গুলো উড়ে গেল। ওরা প্রকৃতির জীব, ওরা কারো দাস নয়, ওদের কোনো এগ্রিমেন্ট নেই যে আমাকে কুল পার্কের লেকে 2 ঘন্টা বসতে হবে, এরকম কোনো এগ্রিমেন্ট নেই। ওরা ফ্রি, ওরা টেমলেস, ওরা আনকন্ট্রোলেবল। ওরা ফ্রি, ওরা টেমলেস, ওরা আনকন্ট্রোলেবল, ওরা উড়তে থাকছে। বোঝা গেছে? বলছে আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি সোয়ান্স গুলো যখন উড়ছে তখন ওরা ডানা ঝাপটাচ্ছে। সোয়ান্স গুলো যখন আকাশে উড়ছে তখন তারা ডানা ঝাপটাচ্ছে, আর যখন ডানা ঝাপটাচ্ছে সেই সময় ওদের ডানা ঝাপটানো থেকে আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি। তাহলে কি বললাম? দ্য সোয়ান্সেস উইংস মেক a loud, resonant sound as they fly. I repeat, the swans' wings make a loud, resonant sound as they fly. বুঝতে পারছো? তারা আওয়াজ করে উড়ছে। কবি চুপচাপ বসে রয়েছেন, আর ওরা আকাশের বুকে যেন এক গান ধরেছে, আকাশের বুকে অদ্ভুত সুর সৃষ্টি করছে। শুরু করছি থার্ড স্টেঞ্জা। লেটস স্টার্ট টু রিড দ্য থার্ড স্টেঞ্জা অফ দ্য পোয়েম। কবি বললেন যে আমি দেখতে পাচ্ছি, এই সোয়ান্স গুলোকে আমি দেখতে পাচ্ছি আকাশে। I have looked upon those brilliant creatures. Okay, এখানে সোয়ান্স গুলোকে তিনি ব্রিলিয়ান্ট বলেছেন। দেখো, ব্রিলিয়ান্ট মানে তো এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট মানে তো অ্যাট্রাকটিভ, ব্রিলিয়ান্ট মানে তো আনপ্যারালাল। এ নিয়ে কোথাও কোনো ডাউট নেই, ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি বলছি, যখন এই ক্রিয়েচার গুলোকে ব্রিলিয়ান্ট বলা হলো, তখন দ্য পোয়েট অফার্স এ কাইন্ড অফ এ ডিভাইন স্ট্যাটাস টু দ্য সোয়ান্স by calling the swans brilliant. The poet elevates the swans to an almost divine status. By calling the swans brilliant, the poet elevates the swans to an almost divine status. দেখো, এই ব্রিলিয়ান্ট ওয়ার্ডটা এটা সিম্বলাইজ করছে, এটা কোনটাকে সিম্বলাইজ করছে? দ্য বিউটি অফ দ্য সোয়ান্স, দ্য ভাইটালিটি অফ দ্য সোয়ান্স, দ্য eternal nature of their souls, the eternal nature of their souls. I repeat, এই সোয়ান্স গুলোকে ব্রিলিয়ান্ট বলার মাধ্যমে, by calling the swans brilliant, the poet elevates the status of the swans. তিনি এই সোয়ান গুলোকে একটা ডিভাইন স্ট্যাটাস অফার করেছেন।
তিনি বলছেন এই সোয়ানগুলোর মধ্যে বিউটি আছে, ভাইটালিটি আছে, এবং সর্বোপরি এদের সোলের মধ্যে একটা ইটারনাল নেচার আছে। এরা বিউটিফুল, এরা অ্যাট্রাক্টিভ। বলছে আমি এই সোয়ানগুলোকে দেখছি, কিন্তু বলছে কিন্তু এখন, এখন মানে বর্তমান, 1916, ঠিক আছে, at the first half of 20th century, এই বিংশ শতাব্দীর শুরুতে বলছে নাও মাই হার্ট ইজ সোর। এনা সোর বলতে লিখবে inflicted by pain, inflicted by pain. Now my heart is sore. I repeat, and a heart is sore bolte ki bollam? Inflicted by pain. So what is the meaning of the line? And now my heart is sore. And now my heart is sore. What is the meaning of the line? It means that the speaker, it means that the speaker feels a kind of emptiness. The speaker feels a kind of sadness. বলছে কন্ট্রাস্টটা লক্ষ্য কর। Here is a contrast. কার কার মধ্যে বলো তো? Between life, attractiveness, divinity of the swans, তার সাথে কন্ট্রাস্টেড হচ্ছে the troubled, the grief stricken, the troubled, the grief stricken, the tormented poet. তার মানে একটা দিকে রয়েছে সোয়ানস, আর একটা দিকে রয়েছেন পোয়েট, বা যাকে তুমি স্পিকার হিসাবে ধরে নিতে পারো। বলছেন অল ইজ চেঞ্জড সিন্স আই। তার মানে বলছে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। অল ইজ চেঞ্জড, অল হ্যাজ চেঞ্জড, এর মানে লিখবে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। অল থেকে ডট ডট করে চেঞ্জড অব্দি, এর মানে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। কি বলবো আমরা? এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। সবকিছু যেন বদলে গেছে, ঠিক আছে। সিন্স the speaker, since the speaker first heard the clamorous wings of the swans, everything has been changed since the speaker first heard the clamorous wings of the swans. Everything has been changed since I hearing at twilight, the first time on the shore. বলছে সবকিছু বদলে গেছে। আমি যখন প্রথমবার এসেছিলাম এবং এরকমই কোন একটা গোধূলি লগ্নে শুনেছিলাম the clamorous wings of the swans, সোয়ান্সদের ডানার ক্ল্যামারাস আওয়াজ শুনেছিলাম বহু বছর আগে, ঠিক আছে। সোয়ান্সদের ডানার ক্ল্যামারাস আওয়াজ শুনেছিলাম বহু বছর আগে গোধূলির সময়। the first time on the shore, যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম, when the speaker stood on the shore for the first time, when the speaker stood on the shore
for the first time. I repeat, when the speaker stood on the shore for the first time. যখন প্রথমবার আমি এখানে এসেছিলাম এবং এখানে দাঁড়িয়েছিলাম। এরপর দেখো, the bell beat, খুব ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন। the bell beat, it means the sound of the wings of the swans appear like the sound of a bell. আবার বলছি, bell beat, এই ফ্রেজটার যদি কোশ্চেন পড়ে তাহলে আমরা বলবো the sound of the wings of the swans appears like the sound of the ringing of the bells. প্রত্যেকটা পয়েন্ট নোট নিতে হবে। ঘুরতে ঘুরতে ইয়ারফোনে ক্লাসটা প্লাগ ইন করে শোনা লেস সিরিয়াস স্টুডেন্টদের জন্য আমাদের সেশন কিন্তু নয়। If you are studious, then our session is meant for you. ঘুরতে ঘুরতে ঘরের কাজ করতে করতে কিন্তু করা যাবে না এসব। বেল বিট, আবার বলছি বেল বিট বলতে কি বললাম? The sound of the wings of the swans that appears like the sound of the ringing of the bells. That appears like, you know what? That appears like the sound of the ringing of the bells. আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম। এবং যখন আমি এখানে এসেছিলাম, প্রথমবার এখানে এসেছিলাম 19 বছর আজ থেকে, মানে এটা আমার 19তম বছর, ঘুরিয়ে 19 বছর বলা যেতেই পারে ম্যাথামেটিক্যালি। তখন আমি এদের আওয়াজ শুনেছিলাম, এদের ডানা ঝাপটানোর আওয়াজ শুনেছিলাম above my head, আমার মাথার উপরে। ঠিক আছে, above my head মানে যখন সোয়ানগুলো আমার মাথার উপর উড়ে যাচ্ছিল। when the swans, এর মানে বলবে when the swans flew overhead. when the swans flew overhead, অর্থাৎ যখন সোয়ানগুলো কি করছিল? উড়ে যাচ্ছিল কোথায়? আমার মাথার উপরে। ঠিক আছে, এই পরের এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন। trod with a lighter tread. দেখো, ট্রেড, ট্রড, ট্রোডেন, তাই এখানে ট্রড এই কথাটা মানে দ্য পোয়েট ওয়াকড। বললেন ওই মুহূর্তে আমি হেঁটেছিলাম। অর্থাৎ কোন মুহূর্তে? না যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম। when for the first time I came to the shore, যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম তখন আমি হেঁটেছিলাম। আমি কেমন ভাবে হেঁটেছিলাম? এই এক্সপ্রেশনটা আমরা খাতায় তুলব, লাইটার ট্রেড। খুব ভালো করে বুঝবে, one of the most important expressions of the text, that is lighter step, মানে লাইটার ট্রেড। দেখো, লাইটার ট্রেড এই কথাটা মানে কি? ইট সিম্বলাইজেস, ঠিক আছে, বা এর মানে হচ্ছে এক কথায় বলবে the peaceful steps, the peaceful steps of the poet during the time of his youth. আবার বলছি, the peaceful steps of the poet during the time of his youth. I repeat, the peaceful steps of the poet during the time of his youth. ঠিক আছে, নাম্বার সেকেন্ড কি বল? when the poet was not burdened, when the poet was not burdened
by the weariness, the fever, and the freight of the world. এই এক্সপ্রেশনটা আমরা নাইটেঙ্গেল থেকে কপি করে নিলাম। When the poet was not at all burdened by the weariness, the fever and the freight of the world, মানে আজকের বর্তমানে দাঁড়িয়ে কবির অতীতের কথা মনে পড়ছে, আর অতীতের কথা মনে পড়ার সময় কবি বলছেন my steps were lighter at that point of time. I had my steps, but my steps were lighter. That means the poet was not burdened. The poet was not troubled. The poet was not so much tormented. মানে আজকে যেভাবে the poet is tormented, আজকে যেভাবে the poet is troubled, সেভাবে কিন্তু the poet was not tormented, the poet was not troubled before. আগে কিন্তু পোয়েট অতটা টর্মেন্টেড বা আগে কিন্তু পোয়েট অতটা ট্রাবলড ছিলেন না। কবি কি বলছেন? Yeah, I was not burdened by the weariness, I was not burdened by the fever, I was not burdened by the freight of the world. So the peaceful steps of the poet, the peaceful steps of the poet during the time of his youth, the poet is speaking about. কবি বললেন, আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি তাদেরকে দেখেছিলাম, আমি যখন প্রথমবার এসেছিলাম তখন তাদেরকে দেখেছিলাম, আমি দেখেছিলাম আমার মাথার উপরে তারা ডানা ঝাপটে যাচ্ছে। আজকেও ওরা উড়ছে, আজকেও একই রকম ভাবে ওরা উড়ছে, ওদের জীবনের কোনো পরিবর্তন নেই। কিন্তু দেখো আমি ভেঙে গেছি, আমি দুমড়ে গেছি। এরপরের এরিয়া, পরের স্ট্রেঞ্জা দেখো, আনভ্যারিড স্টিল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা স্ট্রেঞ্জা 4, এখানে এটা ডিভিশন করা নেই, এটা স্ট্রেঞ্জা 4 এখানে শুরু হয়ে গেল। আনভ্যারিড স্টিল, আনভ্যারিড মানে আনটায়ার্ড। স্ট্রেঞ্জা 4, এখানে আমরা কি দেখলাম? দ্য সোয়ানস, অর্থাৎ এই যে সোয়ানস গুলো রয়েছে, দ্য সোয়ানস রিমেন আনটায়ার্ড, এরা আনটায়ার্ড আছে। They are paired as lovers and they are swimming together. Am I clear to you? So the swans remain untired. The swans remain paired as lovers and the swans are swimming together. বলছে এরা ক্লান্তিহীন। সোয়ান্সরা কিন্তু কি, এরা টায়ারলেস, এরা আনটায়ার্ড। তার মানে তুমি এখানে একটা কন্ট্রাস্টকে দেখতে পাচ্ছ। হিয়ার ইউ ক্যান ফাইন্ড আউট আ কাইন্ড অফ এ কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টটা কার কার মধ্যে? বিটুইন দ্য স্পিকার্স weariness and the swanses tirelessness. ঠিক আছে? অর্থাৎ কবির মধ্যে বা স্পিকারের মধ্যে একটা অদ্ভুত রকমের ক্লান্তি কাজ করছে, আবার সেদিক থেকে আমরা সোয়ান্স গুলোকে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু কোন রকম কোনো ক্লান্তি কাজ করছে না। সো দ্য সোয়ানস রিমেন আনটায়ার্ড। এরপরে দেখো, লাভার বাই লাভার, দ্যাট মিনস দ্য সোয়ানস আর পেয়ার্ড অ্যাজ লাভার্স। আমরা কি বলতে পারবো? দ্য সোয়ানস আর পেয়ার্ড অ্যাজ লাভার্স, মানে প্রেমিক এবং প্রেমিকারা যেমন ভাবে দুটিতে থাকে, ওয়ার্ডটা শুনেছ নিশ্চয়ই। মানে তারা যেমন লাভার এবং বিলাভড, বেরোলো একসাথে, কোথাও ঘুরতে গেল একসাথে,
সো লাভার এবং বিলাভড যেরকম ভাবে জেনারেল কেসেসে তারা একসাথে পেয়ার্ড থাকে, এক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি, এই সোয়ানস গুলো কিন্তু দে আর পেয়ার্ড অ্যাজ লাভার্স, দে আর পেয়ার্ড অ্যাজ লাভার্স। সো লাভার বাই লাভার তারা রয়েছে এবং তারা আনওয়ারিড রয়েছে। দে প্যাডল ইন দ্য কোল্ড, তুমি লক্ষ্য করো, দ্যাটস দ্য গ্রেটনেস অফ দ্য সোয়ানস। হোয়াট ডাজ ইট মিন? It means that the water of the cool park is cold. জলটা যথেষ্ট ঠান্ডা, it is very much hostile to swim on the water. The water is not at all having that amiable temperature. কিন্তু despite the presence of the coldness of water, অর্থাৎ এই জল এর মধ্যে একটা প্রচন্ড রকমের শীতলতা থাকা সত্ত্বেও, despite the presence of the coldness, ঠিক আছে, of water, এই সোয়ানস গুলো কি করছে? The swans have started to paddle. The swans have started to paddle. তার মানে the swans have started to swim, অর্থাৎ এই সোয়ানস গুলো সাঁতার কাটছে। The swans swim in the cold water of the lake. I repeat, the swans swim in the cold water of the lake. The cold water, it reinforces the autumnal chill. The cold water reinforces the autumnal coldness. But despite the presence of the coldness, the swans know how to live their lives. The swans know how to survive. এরপরে লক্ষ্য করো, they paddle in the cold stream, they paddle in the companionable streams. ঠিক আছে, companionable stream, companionable stream মানে এমন একটা স্ট্রিম যে স্ট্রিমের মধ্যে, স্ট্রিম মানে স্রোত, এখানে স্ট্রিম বলতে বোঝানো হচ্ছে, here stream refers to the stream of the lake of the cool park, stream of the lake of the cool park. ওকে, একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, এমন একটা স্ট্রিম যে স্ট্রিমে তাদের সাঁতার কাটতে কোনো অসুবিধা হচ্ছে না, যে স্ট্রিমের বুকে জোড়ায় জোড়ায় সাঁতার কাটতে তাদের কোম্পানি নিয়ে তাদের সাঁতার কাটতে কোনো অসুবিধা হচ্ছে না, জল ঠান্ডা রয়েছে, এবং কখনো কখনো এই সোয়ানস গুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। The swans have started to climb the air. The swans have started to fly in the air. তার মানে বুঝতে পারছো, এই সোয়ানসরা পুরোপুরি নিজেদের মালিক, ওরা কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত নয়। They are not at all governed by anything. কখনো ইচ্ছে হলো তো কখনো জলের উপর ভেসে বেড়ালো, আবার কখনো ইচ্ছে হলো তো আকাশে উড়তে বেড়ালো, বোঝা যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। Their hearts have not grown old. One of the most important lines. Their hearts have not grown old. The line suggests the eternal vitality of the swans. The line suggests the eternal vitality of the swans. The line suggests the eternal vitality of the swans. অর্থাৎ এই সোয়ান্সদের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভাইটালিটি রয়েছে। কি বলছি বোঝা যাচ্ছে? একটা অদ্ভুত ধরনের ভাইটালিটি রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? এই সোয়ান্সরা তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে গ্রেসফুলি তারা সুইম করতে পারে এই হারমোনিয়াস ওয়াটারের উপরে। তারা তাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, বান্ধবীদেরকে সাথে নিয়ে তারা এই জলের উপর সাঁতার কাটতে পারে। আবার এই জল
কম্পেনিয়নেবল, এই জল খুব ফ্রেন্ডলি, এই জল খুব এমিয়েবল, এই কম্পেনিয়নেবল, এই ওয়াটার মানে বলতে পারো এমিয়েবল, অর্থাৎ এমন স্রোত যে স্রোত তাদের সাঁতার কাটতে কোনো রকম কোনো অসুবিধা হতে দিচ্ছে না, কোনো রকম কোনো অসুবিধা হতে দিচ্ছে না। এরপরে দেখো প্যাশন অর কনকুয়েস্ট, এই দুটো ওয়ার্ডকে বোঝো। মনে রাখবে the swans are driven by intense emotion or desire। এই সোয়ানগুলোর মধ্যে কি কাজ করছে দেখো, কনকুয়েস্ট, কনকুয়েস্ট ওয়ার্ডটার মানে হচ্ছে কঙ্কার বা জয়লাভ করা, আর প্যাশন মানে হচ্ছে এক্সট্রিম প্যাশন। ব্যাপারটা বোঝা গেছে? আবার বলছি প্যাশন মানে কি, এক্সট্রিম প্যাশন বা প্রচন্ড রকমের আবেগ। ঠিক আছে, তাহলে প্যাশন গুলো কার মধ্যে কাজ করছে? সোয়ান্সদের মধ্যে। সো দ্য সোয়ান্স সুইম প্যাশনেটলি। আই রিপিট, প্যাশন ওয়ার্ডটার পাশে লিখবে the swans swim passionately in the lake park বা in the lake of the cool park। ঠিক আছে, ওরা প্যাশনেটলি সাঁতার কেটে চলেছে। নাও এরপরে আমরা এই ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করব, সে ওয়ার্ডটা হচ্ছে কনকুয়েস্ট। আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কনকুয়েস্ট পড়েছি, নরম্যান কনকুয়েস্ট, যেখানে নরমানরা এলো, ফরাসি লোক, এবং তারা এসে যারা ব্রিটিশার্স তাদেরকে পরাজিত করলো। এই নরমানদের আসা এবং ব্রিটিশারদেরকে পরাজিত করা, এই জিনিসটাকে বলা হলো কনকুয়েস্ট। জিনিসটাকে বোঝার চেষ্টা করো। মনে রাখবে সোয়ানদের মধ্যে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে প্যাশন। তাই প্যাশন বলতে আমরা বলতে পারবো লাভ বা এক্সট্রিম ইমোশন। এবং আর একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে কনকুয়েস্ট। তাই কনকুয়েস্ট মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, এই কনকুয়েস্ট মানে হচ্ছে মাস্টারি। I repeat, what is meant by the word conquest? The word conquest means achievement or mastery. তার মানে কবি কি বলতে চাইলেন? কবি বললেন ওরা যেখানেই যাক না কেন, বলো সমুদ্রের স্রোতে, স্ট্রিম মানে সমুদ্রের স্রোত বা জলের স্রোত, জলের স্রোতে ভাসুক বা আকাশে উঠুক, ক্লাইম মানে সিঁড়ি দিয়ে ওঠা, কিন্তু এখানে ক্লাইম দ্য এয়ার মানে টু ফ্লাই ইন দ্য এয়ার। তার মানে জিনিসটাকে বুঝবে। ঠিক আছে, সমুদ্রের স্রোতে বা জলের স্রোতে ভাসুক বা বাতাসে উঠুক, জলের স্রোতে ভাসুক বা বাতাসে উঠুক, ওদের হৃদয় এজলেস, ওরা টাইমলেস, ওদের মধ্যে ওই বয়সটা কাজ করে না। তাই যেখানেই তারা যাক, যেদিকেই তারা যাক, ভালো করে বোঝো, ওয়ান্ডার হোয়ার দে উইল, ওয়ান্ডার মানে টু গো, মানে দে ক্যান গো টু এভরি ডাইরেকশন, দে ক্যান গো টু এনি ডাইরেকশন, ওদেরকে আটকানোর কেউ নেই। দে ক্যান গো টু এভরি ডাইরেকশন, দে ক্যান গো টু এনি ডাইরেকশন, ওদেরকে আটকানোর কেউ নেই। যে কোনো ডাইরেকশনে ওরা যে কোনো টাইম যেতে পারে। দে ক্যান গো টু এনি ডাইরেকশন, দে ক্যান গো টু এভরি ডাইরেকশন, যে কোনো ডাইরেকশন ওরা কিন্তু যেতে পারে। কিন্তু যে ডাইরেকশনেই ওরা যাক না কেন, মন দিয়ে শুনবে, ওরা যে কোনো ডাইরেকশনে যেতে পারে, কিন্তু যে ডাইরেকশনে ওরা যাক না কেন, ওদের মধ্যে কি কাজ করে? ওদের মধ্যে দুটো জিনিস কাজ করে। এক, প্যাশন অ্যাটেন্ড আপন দেম অলওয়েজ। দেখো লাইনটা কিভাবে পড়বো, প্যাশন অ্যাটেন্ডস আপন দেম অলওয়েজ, কনকুয়েস্ট অ্যাটেন্ডস আপন দেম অলওয়েজ। তার মানে ঘুরিয়ে বলো, প্যাশন অর কনকুয়েস্ট বা প্যাশন অ্যান্ড কনকুয়েস্ট অ্যাটেন্ড আপন দেম অলওয়েজ। এর মানে সব সময় যেখানেই তারা যাক, whether they navigate in the air or they navigate in the companionable stream,
or they soar in the sky, or they paddle in the companionable stream. বুঝতে পারছো? তারা কি করে না, তারা প্যাশন দেখায়, অর্থাৎ তারা তাদের ভালোবাসা দেখায়, তারা তাদের আবেগ দেখায়, বা তারা কনকুয়েস্ট করার চেষ্টা করে। কনকুয়েস্ট মানে কি, যখন তারা আকাশে উড়ছে তখন সেই আকাশটাকে যেন তারা দখল করে নিচ্ছে, মানে দে হ্যাভ দ্যাট কমান্ড ওভার দ্য এনভায়রনমেন্ট। কনকুয়েস্ট ওয়ার্ডটা বুঝবে, দ্য সোয়ানস হ্যাভ দ্যাট কমান্ড ওভার দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আকাশে যখন সোয়ানস গুলো উড়ছে তখন এই আকাশকে যেন কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতা এই সোয়ানস গুলোর আছে। ওয়ান্ডার ওয়্যার দে উইল, তারা যেদিকেই যাক না কেন, তারা যেদিকেই যাক না কেন, তারা যে কোনো দিকে যেতে পারে, যেদিকেই যাক না কেন ওদের মধ্যে দুটো জিনিস কাজ করে। এক, ওরা জলে ভাসুক বা আকাশে উড়ুক বা ডাঙায় হাঁটুক, ওরা জলে ভাসুক, আকাশে উড়ুক বা ডাঙায় হাঁটুক, যাই করুক না কেন ওদের মধ্যে দুটো জিনিস কাজ করে। নাম্বার ওয়ান প্যাশন, নাম্বার টু কনকুয়েস্ট। ওদের মধ্যে ওই এক্সট্রিম লেভেলের আবেগ কাজ করে, বা ওদের মধ্যে একটা কনকুয়েস্ট কাজ করে। কনকুয়েস্ট মানে একটা কমান্ড কাজ করে। দে হ্যাভ এ কাইন্ড অফ এ কমান্ড, একটা কমান্ড কাজ করে। এই কমান্ড মানে কি, অর্থাৎ যদি জলে থাকে তো সেই জলটাকে সে নিজের কন্ট্রোলে রাখছে। যদি হয়তো উড়তে উড়তে আকাশে গেছে তো এখন সেই আকাশ যেন তাদের কথা শুনছে। একটা অদ্ভুত ধরনের কমান্ড তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপরে বোঝার চেষ্টা করো। ওকে, এই লাস্ট স্টেঞ্জা থেকে আগের এসএলএসটি তে কোয়েশ্চেন দিয়েছিল এমসিকিউ 9, 10 বা 11, 12 কোথাও দিয়েছিল। তো চলো, মনে রাখবে এত ওই ধরনের ইজি কোয়েশ্চেন আর কিন্তু পাবে না, ব্যাপারটা বোঝা যাচ্ছে। ওই ধরনের ইজি কোয়েশ্চেন আর কিন্তু পাবে না, ঠিক আছে? কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে। ওকে, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার। বলছে এখন এই মুহূর্তে দে দে বলতে কারা? দ্য সোয়ানস। সো দ্য সোয়ানস আর কারেন্টলি ফ্লোটিং অন দ্য স্টিল সারফেস অফ দ্য লেক। কি বললাম? The swans, stanza 5, line 1. The swans are currently floating calmly on the still surface of the lake. The swans are currently floating calmly on the still surface of the lake. But now they drift. Drift means move. Now they move on the still water. Okay. এরপরে দেখো দুটো ওয়ার্ডকে ইউজ করা হচ্ছে, মিস্টেরিয়াস, বিউটিফুল। হোয়াট আ বিউটিফুল লাইন। আমরা এক একটা ওয়ার্ডকে সেপারেটলি বুঝবো। প্রথমে এই ওয়ার্ডটাকে নিয়ে নেব, যে ওয়ার্ডটার নাম হচ্ছে মিস্টেরিয়াস। যে ওয়ার্ডটার নাম হচ্ছে মিস্টেরিয়াস। আমি আবার বলছি, এই মিস্টেরিয়াস অ্যান্ড বিউটিফুল এই কথাটার মানে আমরা এক কথায় বলতে পারবো, যেটা আমি আগেও বলেছি, এনিগমেটিক অ্যান্ড অ্যাট্রাকটিভ। enigmatic and attractive বা enigmatic and beautiful। কি বলতে পারবো? enigmatic and beautiful। ঠিক আছে, মনে রাখবে the word mysterious, it elevates the spiritual level of the swans।
তুমি বলবে স্যার সবই তো বুঝলাম, কিন্তু মিস্টেরিয়াস ওয়ার্ডটা কেন বলছে? আচ্ছা, তোমরা একটা কথা কেন বুঝছো না? আজ 19 বছরও যে সোয়ানগুলোর রূপের পরিবর্তন হয় না, যে সোয়ানগুলোর চরিত্রের পরিবর্তন হয় না, যারা এখনো রয়েছে ততটা বেপরোয়া, যারা এখনো আকাশে উড়তে চায়, যারা এখনো আকাশকে জয়লাভ করতে চায়, এর থেকে আশ্চর্যের কি হতে পারে? যেখানে 19টা বছরে যুগ বদলে যায়, সভ্যতা বদলে যায়, যারা 19টা বছর ধরে একই রকম থাকে, তাদের থেকে মিস্টেরিয়াস আর কিছু আছে পৃথিবীতে? তাহলে কারা মিস্টেরিয়াস? দ্য সোয়ানস আর মিস্টেরিয়াস। কারা মিস্টেরিয়াস? দ্য সোয়ানস আর মিস্টেরিয়াস। কেন মিস্টেরিয়াস? বিকজ অফ দেয়ার চেঞ্জলেস নেচার। বিকজ অফ দেয়ার চেঞ্জলেস নেচার। ওদের মধ্যে একটা চেঞ্জলেস নেচার আছে, আর সেই চেঞ্জলেস নেচারের জন্য এই সোয়ানস গুলোকে আমরা মিস্টেরিয়াস বলতে পারবো। সো দ্য সোয়ানস আর মিস্টেরিয়াস কেন? কারণ দ্য সোয়ানস হ্যাভ a kind of changeless nature, অর্থাৎ ওদের অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? চেঞ্জলেসনেস। এই জন্যই তো মিস্টেরিয়াস। আর বিউটিফুল কেন? এক্সট্রিমলি অ্যাট্রাক্টিভ। এক্সট্রিমলি অ্যাট্রাক্টিভ। এই সোয়ান্স গুলো প্রচন্ড রকমের অ্যাট্রাক্টিভ, প্রচন্ড রকমের অ্যাট্রাক্টিভ, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। বলছে among what races will they build? বলছে আমি জানি না ওরা এখান থেকে কোথায় চলে যাবে, আমি জানি না ওরা এখান থেকে কোথায় চলে যাবে, কিন্তু হয়তোবা ওরা এই জায়গার মধ্যে থাকবে না, হয়তোবা ওরা এখান থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? হয়তোবা ওরা এখানে থাকবে না, ওরা এখান থেকে চলে যাবে। এখানে রাসেস মানে কি? রাসেস মানে প্ল্যান্টস, এক ধরনের সবুজ গাছ, আগাছা, উদ্ভিদ, যেগুলো ওই জলের পাশে, লেকের জলের পাশে, নদীর জলের পাশে যেগুলো জন্মায়, সেগুলোকে রাসেস বলে। বলছে এরকম কোন রাসের পাশে বোধহয় তারা তাদের ঘর বাঁধবে। They will build their races among what races? মানে they will build their nest among what races? এখানে among ওয়ার্ডের মানে সারাউন্ডেড বাই, among ওয়ার্ডের মানে সারাউন্ডেড বাই, অর্থাৎ চারপাশে এই আগাছাগুলো থাকবে, চারপাশে এই সবুজ আগাছাগুলো থাকবে। আর এই রাশেস গুলোর পাশে এই পার্টিকুলার তোমার কি বলবো সোয়ান্স গুলো, তারা তাদের ঘর বাঁধবে, তারা তাদের বাসা বাঁধবে। বলছে আমি জানি না কোন লেকের পাশে চলে যাবে, কোন পুলের পাশে চলে যাবে। বলছে আমি জানি না কোন লেকের পাশে চলে যাবে, কোন পুলের পাশে চলে যাবে। ঠিক যেমন নাইটেঙ্গেল উড়ে গেছিল, কবি সেখানে এই কথাটাই বলছেন। দ্য স্পিকার ওয়ান্ডার্স হোয়ার দ্য সোয়ান্স উইল বিল্ড দেয়ার নেস্ট ইন দ্য ফিউচার। হোয়ার দ্য সোয়ান্স উইল বিল্ড দেয়ার নেস্ট ইন দ্য ফিউচার। কোন রাসের পাশে, রাস ঘাস, বুঝতে পারছো? ওই জলের উপরে যে লম্বা লম্বা ঘাসগুলো হয়, এরকম কোন রাসের পাশে কি তাহলে তারা তাদের বাসা বাঁধবে? নাকি তারা বাসা বাঁধবে কোন এক সরোবরের পাশে? নাকি তারা বাসা বাঁধবে কোন এক পুলের পাশে? এবং তারপরে তারা কি করবে? তারপরে তারা কি করবে? দ্য স্পিকার ইমাজিনস দ্যাট আদার পিপল উইল ডিলাইটেড বাই দ্য বিউটি অফ দ্য সোয়ান্স ইন দ্য ফিউচার। ঠিক আছে? বলছে অন্য লোকের চোখকে তুমি করবে আনন্দিত, অন্য লোকের চোখকে তুমি করবে আনন্দিত, অধৈর্য হওয়া চলবে না। দ্য স্পিকার ইমাজিনস, কি বললাম? দ্য স্পিকার ইমাজিনস দ্যাট আদার্স উইল বি delighted. The speaker imagines that others will be delighted by the beauty of the swans.
The speaker imagines that others will be delighted by the beauty of the swans. The speaker imagines that others will be delighted by the beauty of the swans. ঠিক আছে? Delight means size. বলছে যখন আমি when I awake someday, মানে যখন আমি কোনো একটা দিন ঘুম থেকে উঠবো, ব্যাপারটা বুঝতে পারছ? বলছে আমি হয়তো ঘুম থেকে উঠবো এবং তারপরে দেখবো, কি দেখবো? The swans have left the cool park. The swans have left the cool park. হয়তোবা আমি কোনো একদিন উঠবো, উঠে হয়তো এখানে আসবো এবং তারপরে দেখবো এই সোয়ান্স গুলো নেই, এই সোয়ান্স গুলো নেই। বোঝা গেছে? তার মানে the departure of the swans, I repeat, the departure of the swans at the end of the poem, it symbolizes a kind of a loss. It symbolizes a loss of beauty. It symbolizes a loss of inspiration. It symbolizes the loss of life itself. ব্যাপারটা বোঝা গেছে? বলছে তোমরা মিস্টেরিয়াস, তোমরা বিউটিফুল, কিন্তু আজীবন বোধ হয় আমি তোমাদেরকে দেখতে পাবো না। তোমরা উড়ে যাবে, তোমরা উড়ে হয়তো অন্য কোথাও বাসা বাঁধবে, অন্য কোনো লেকের তীরে চলে যাবে, অন্য কোনো পুলের তীরে চলে যাবে, অন্য কোনো মানুষের চোখকে হয়তো বা ডিলাইট করবে। যখন আমি একদিন ঘুম থেকে উঠবো তখন হয়তো বা আর দেখতে পাবো না তোমাদেরকে, কারণ তোমরা উড়ে চলে যাবে।